প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর জাহিদুর রহমান। আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে। জুলাই সনদ এবং জুলাই ঘোষণাপত্র এই দুটোই এখন আলোচনার তুঙ্গে। এটা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে, এক ধরনের টানাপোড়েন আমরা লক্ষ্য করছি। আমরা শুরুতেই জুলাই সনদ নিয়ে কথা বলি। জুলাই সনদের ব্যাপারে এনসিপি আপত্তি জানিয়েছে, জামাত আপত্তি জানিয়েছে। তাদের প্রধান আপত্তির মূল কারণটা হলো যে 2 বছরের যে মেয়াদ দেওয়া হয়েছে বাস্তবায়নের জন্য তারা এর বিরোধিতা করছে। তারা বলছে যে নির্বাচনের আগেই এটাকে বাস্তবায়ন করার জন্য ঠিক করা হোক। আর বিএনপি মেনে নিয়েছে এবং তারা এই বিষয়ে কোনো আপত্তি করেনি। গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? মানে আমরা এখনো একটা অনাস্থা, অবিশ্বাসের বিষয় দেখছি, তাই না? মানে কেউ যখন বলছেন যে এটাকে আমরা এখনই করে ফেলতে হবে, পরে আমরা রিলাই করি না, তার মধ্যে একটা অনাস্থা আছে। আচ্ছা, এখনই করা যাবে কি না সেই আলোচনায় পরে আসি। এটা নিয়ে ডিবেট আছে, ডিবেট হওয়াই উচিত, কিন্তু সেটা কিভাবে হবে। কিন্তু আমি বলছি, আমি যদি আপনাকেও এই প্রশ্ন করি, আপনি কি মনে করেন যদি আমরা কোনো একটা সনদে একমত হই, সবকিছু তো সবার একই রকম হবে না, সবাই একমত হব না, কিন্তু শেষ পর্যন্ত একটা সনদ সিগনেচার করার জন্য একমত হলাম, এটা যে 2 বছর বা এটা কি বাস্তবায়ন হবে না এবার? এটা কেন এই ব্যাকগ্রাউন্ডটা, এই পরিস্থিতিটা, এটা একটা ব্যাকগ্রাউন্ড আছে। আমাদের ওই যে এরশাদ পতনের পর 3 জোটের যে রূপরেখা, সেটা বাস্তবায়ন হয়নি বলে ওটা করে রেফার করেন। আমার অপিনিয়ন হচ্ছে এবারকার সনদ আমরা যদি তর্কের খাতিরে ধরে নেই, আলোচনার খাতিরে, যে বিএনপি ক্ষমতায় যাবে যদি নির্বাচন ঠিকঠাক মতো হয়, আমি নিশ্চিত এই সনদ বিএনপিকে বাস্তবায়ন করতে হবে। এবং বিএনপির একটা জিনিস আমরা যদি খেয়াল করি তাহলে দেখব, এই ঐক্যমত্য কমিশনের যে আলোচনা হয়েছে, বিএনপির অনেক ক্ষেত্রে সিরিয়াস সমালোচনা হয়েছে। আমি একটা উদাহরণ দিই। যেসব কমিশন আছে, সাংবিধানিক হোক অথবা স্ট্যাচুটরি, মানে আইন দিয়ে তৈরি কমিশন, দুদক সাংবিধানিক কমিশন, কিন্তু এটা একটা কমিশন, বিএনপি যেগুলো সরকারের হাতে নিয়োগ রাখতে চাচ্ছে, এটা তো আসলে তেমন কোনো ভ্যালিড যুক্তি নেই, কারণ এগুলো তো সরকারের অংশ না, এগুলো কমিশন। তো আপনি এটা কেন নিয়োগটা হাতে রাখছেন? প্রচুর সমালোচনা হয়েছে, কিন্তু সে তার সততা দেখান, মানে উনি এটা চান। এটা ভালো খারাপ ইজ এ ডিফারেন্ট ডিবেট। উনি এটা চান, উনি কিন্তু সরে আসে নাই বিএনপি এখান থেকে। শেষ পর্যন্ত অনেক আলোচনার পর নির্বাচন কমিশনটা তারা ছাড় দিয়েছেন যে এটা সরকারের নিয়ন্ত্রণের বাইরে হবে। খেয়াল করুন, এতে কিন্তু বিএনপির বদনাম হচ্ছে। বিএনপি যেভাবে আপার হাউস চায়, এই আপার হাউস চাওয়া আসলে অর্থহীন। লোয়ার হাউসের একটা এক্সটেনশন হবে এটা, তার চেয়ে লোয়ার হাউসের সিট বাড়িয়ে দেন, মানে রেপ্লিকা। একদমই তাই। আপনি যদি ভোটের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন না করেন, এটা হবে না। মজার ব্যাপার দেখুন, এটা নিয়ে বিএনপির যে প্রস্তাব, সেই প্রস্তাবটা যৌক্তিক না, তারপরও বিএনপি তার প্রস্তাবে স্টিক করছে, কারণ সে এমন কিছু কমিটমেন্ট করছে না যেটা সে করবে না। আর্টিকেল 70 নিয়ে বিএনপি সিরিয়াস ফাইট করেছে, করে শেষ পর্যন্ত একটা জায়গায় আসা গেছে, সে যতটুকু পারবে। তাহলে আমি যে কথাটা বলতে চাইছি, এবারকার এই জুলাইয়ের এই যে ঐক্যমত্য কমিশনের আলোচনা, প্রত্যেকটা রাজনৈতিক দল সৎভাবে আলোচনা করেছেন। আমরা বিএনপিকে একটু বেশি গুরুত্ব দিচ্ছি, কারণ তার ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি এবং তারই ভুলে যাওয়ার সম্ভাবনা বেশি, যে ক্ষমতায় গিয়ে তো ভুলে যায়। কিন্তু না, এবার খেয়াল করুন, আমি এই কারণেই বলছি যে বদনামের পরও বিএনপি এতটা শক্ত ছিল, তার মানে যতটুকু অ্যাগ্রি করবে সে কিন্তু অতটুকু করে ফেলবে। সুতরাং আমি কোনো রকম কোনো আশঙ্কা দেখি না যে জুলাই সনদ যদি একমত হয়ে আমরা সাইন করি এটা বাস্তবায়ন হবে না, এটা হতেই পারে না। আচ্ছা, এখন ওনারা যেভাবে চাইছেন সেটার একটা জটিলতার দিক কি, আমরা যেসব আইনগত পরিবর্তনের জন্য রাজি হব সেগুলো এই সরকার করে ফেলতে পারে, সে অধ্যাদেশ জারি করে ফেলতে পারে, পরবর্তী পার্লামেন্ট সেটাকে আইনে পরিণত করলেই হবে, এবং যেহেতু আমাদের ঐক্যমত্য আছে সেটা আইনে পরিণত হবে। কিন্তু সংবিধানের পরিবর্তনগুলো এই সরকারের সময়ে কিভাবে করে শেষ করা হবে আমি আসলে নিজেই বুঝি না এই প্রসেসটা। এটার জন্য তো অবশ্যই অনিবার্যভাবে একটা পার্লামেন্ট লাগবে। এখন পার্লামেন্টটা গণপরিষদ না আমাদের ইউজুয়াল পার্লামেন্ট, নাকি এটা একের ভেতরে দুই? আমাদের 70-এ হয়েছিল যে গণপরিষদ এবং নর্মাল পার্লামেন্ট একই সাথে, কিন্তু এটা পার্লামেন্টে হতে হবে ফর গডস সেক। কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট তো এখন সরকার একটা আইন টাইন জারি করে, অধ্যাদেশ জারি করে তার কনস্টিটিউশন অ্যামেন্ড করা যায় না। সো আমি জানি না ওনারা আসলে কি কারণে এইভাবে কথাগুলো বলছেন, এটা প্রসিডিউরালিও প্রবলেম আছে আসলে। এনসিপি তো পরিষ্কার বলেছে যে আমরা জুলাই সনদের খসড়া গ্রহণ করতে পারি না। জামাত বলেছে এটা অসম্পূর্ণ এবং কিছু অংশ বিপজ্জনক। আমি আরেকটা কথা একটু যোগ করতে চাই। আমাদের পলিটিক্স, এটা আমাদের দেশে না, সারা পৃথিবীতে, মানে আমাদের এই অঞ্চলে বেশি, কারণ আমরা এখনো
ওয়েস্টের মতো পলিটিক্স করতে শিখে উঠিনি। পলিটিক্যাল পার্টি বা পলিটিশিয়ানরা যা যা বলে সব কিছুকে আক্ষরিক অর্থে ধরে নেওয়ার দরকার নেই আমি মনে করি। কেন বলছি, যেমন ধরুন আমি একটু অন্য জায়গায় যাই। ইসলামী আন্দোলন বলা নেই কওয়া নেই হঠাৎ করে লোয়ার হাউসে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের জন্য বিরাট সমাবেশ করলেন। এটা তো আমাদের এজেন্ডাতে ছিলই না। আমাদের সংবিধান সংস্কার কমিশন লোয়ার হাউসে কিন্তু এটা প্রপোজ করেননি, ঐক্যমত্য কমিশনে এটা ইনক্লুডেড হয়নি। আমাদের সমাজেও যে মোটা দাগে ঐক্যমত্য, সমাজ বললেও ঠিক না, আসলে আমাদের এডুকেটেড মিডল ক্লাসের যারা এটা বোঝেন তারাও কিন্তু লোয়ার হাউসে মোটা দাগে এটা চান না, তারা চান আপার হাউসে। কিন্তু ইসলামী আন্দোলন হঠাৎ করে এটা আনলো এবং এটার ভিত্তিতে নির্বাচন হতে হবে, পরে জামায়াতে ইসলামী একই দাবি করছে। এইভাবে নানান দাবি এখন আমি ধারণা করি মাঠে আসবে। খুব সম্ভাবনা আছে দলগুলো বিএনপির ওপরে চাপ তৈরি করে তারা কোনো সুবিধা পেতে চায়। জামায়াতে ইসলামী হয়তো আলাদা নির্বাচনই করবে, কিন্তু বিএনপির সাথে এনসিপির জোট হবে না কে বলছে? হতে পারে। আমরা ফিসফাস একটু শুনি যে তারা কিছু আলাপ আলোচনা করছেন। ইসলামী আন্দোলনের সাথেও বিএনপির জোট হতে পারে, সিটের ছাড় পেতে পারেন। ফলে আপনি যখন নির্বাচন নিয়ে একটা আনসার্টেনিটি তৈরি করার মতো চাপ দেবেন, তখন বিএনপি আপনার সাথে নেগোশিয়েট করতে চাইবে। এগুলোকে আমি একদম পজিটিভভাবেই দেখি। গণতান্ত্রিক রাজনীতি এভাবেই হয়, আর আমাদের এই অঞ্চলে এভাবেই হয়। সুতরাং আমরা খুব হঠাৎ করে ইউরোপ আমেরিকা হয়ে যাব গণতান্ত্রিক চর্চায়, এটা মনে করার কোনো কারণ নেই। সেজন্য যত কথাবার্তা বলা হচ্ছে এর মধ্যে একটা বিরাট অংশ থাকবে বিএনপির উপরে চাপ সৃষ্টি করা, যার মাধ্যমে তারা বিএনপির কাছ থেকে সুবিধা পেতে পারে। কিন্তু এখানে একটা সংকট তৈরি হয়, সেটি হলো কোনো কারণে যদি এই জুলাই সনদের খসড়ার ব্যাপারে এনসিপি আপত্তি জানায় বা তারা সিগনেচার না করে, জামাত বলছে তারা নিজের একটা খসড়া সনদ তৈরি করে জমা দিবে, এই যে জটিলতাটা সময় পিছবে। কিন্তু সবাই চাচ্ছে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হয়ে যায়। জি, এখন এই ধরনের ঘটনা নির্বাচনকে বা নির্বাচনের তারিখকে নির্দিষ্ট জায়গায় নাও তো রাখতে পারে নিশ্চিত। এবং সেটা কিন্তু খুব আতঙ্কজনক, আশঙ্কাজনক এবং ভয়েরও ব্যাপার। একদম তাই। আমি ওই যে কথাটা বলছিলাম, এই বক্তব্যগুলো যদি হয় চাপ দিয়ে কিছু সুবিধা নেওয়ার জন্য, দ্যাটস ফাইন। কিন্তু এই বক্তব্যের ওই রকম একটা ইন্টারপ্রিটেশন হতে পারে। শুধু এটা না তো, আরো অনেক কিছু মাঠে আছে। এই নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে না, আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ, নির্বাচন কিভাবে হবে এই পরিস্থিতিতে। সো এগুলো যদি নির্বাচনকে শেষ পর্যন্ত না হতে দেয়া বা অনেক পিছিয়ে দেওয়ার জন্য হয়ে থাকে, এটা আমাদের জন্য অ্যালার্মিং। আমরা মনে করি না ফেব্রুয়ারির পর নির্বাচন আর একদিনও পেছানো উচিত। আমাদের দেশটা আসলে অনেক রকম সংকটের মধ্যে ঢুকে গেছে এবং এই সরকার আসলে পেরে উঠছে না। সত্যি বলতে এই ধরনের সরকার এগুলো পেরে ওঠার কথাও ছিল না। সুতরাং এই সম্ভাবনা আছে, সত্যিই আছে, কারণ নির্বাচন পিছিয়ে ফেলো এরকম চিন্তার মানুষ সরকারের ভেতরে আছে, সরকারের বাইরে আছে। নতুন দল এনসিপি, তাদের সাথে অ্যালাইন্ড কিছু লোকজনও একইভাবে ভাবছে না তারা। সো তারা যদি ব্যবহৃত হন তাদেরকে দিয়ে এবং এগুলোর মাধ্যমে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চেষ্টা হয়, এটা খুবই ভয়ঙ্কর। এটা আমাদেরকে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে। আমি আবারও বলছি, এগুলো পলিটিক্যাল টুল হিসাবে, প্রেসার তৈরির টুল হিসাবে যদি ব্যবহার করেন, দ্যাটস ফাইন। কিন্তু যদি এটা ওইটা হয়ে থাকে, ওইটাও হতে পারে, এটা ভয়ঙ্কর। আমাদের এই ব্যাপারে দলগুলোকে সতর্ক থাকতে হবে। একটা কথা মনে রাখতে হবে, রাজনৈতিক দল যদি কোনো ষড়যন্ত্রের সাথে জড়িত হয়, হঠকারিতার সাথে জড়িত হয়, তাকে কিন্তু দীর্ঘমেয়াদে প্রাইস পে করতে হবে। এনসিপি একটা নতুন দল, সম্ভাবনাময় দল, তাদের ভালো করার সুযোগ আছে। জামায়াতে ইসলামী ইতিহাসে প্রথমবারের মতো বাংলাদেশের সিট যতই হোক না কেন প্রধান বিরোধী দলে পরিণত হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। সো এগুলো যদি হঠকারিতার মাধ্যমে তারা নষ্ট করেন, তারা এটার মাসুল দেবেন নিশ্চিতভাবে। এখানে আরেকটা বিষয় যেটা আসলে আপনি নিশ্চয়ই জানেন, দীর্ঘদিন ধরে আপনি রাজনৈতিক পর্যবেক্ষণ করছেন, আমরা গণমাধ্যম কর্মী হিসাবে দেখছি খুব কাছ থেকে, আসলে নির্বাচন না হলেই সংকট বাড়তে থাকে একদম। এবং এমন জায়গায় বাড়ে যেটা আমরা গত 15 বছরে দেখেছি, ভোটাধিকার না থাকলে কি হয়। এখন এই যে এখন বর্তমান বাংলাদেশে যে একটা ক্যাওটিক পরিবেশ তৈরি হয়েছে, এখানে নির্বাচন না হলে কিন্তু কোনো সমাধান নেই, যে যতই বলুক না কেন। একদম। এখন ব্যাপারটা হচ্ছে কি, এবং আমি একটু যোগ করে দিই, জি জি, এই কারণে রাজনৈতিক দলগুলোর এই ব্যাপারে বোধহয় আন্তরিক হওয়া উচিত এবং পরস্পরের যে তারা মুখোমুখি দাঁড়িয়েছে, এটা কিন্তু নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। খুবই তাদের কাছাকাছি আসা দরকার অন্তত একটা পয়েন্টে, নির্বাচনটা সুষ্ঠু হোক। একেবারেই একমত আপনার সাথে। হতে পারতো যে সরকার আরো ভালো দেশ চালাচ্ছে, তাহলে না হয় একটা কথা ছিল, তাহলে একটা কথা ছিল। এখন সংস্কার অনেক বড় ব্যাপার, এটা অনেক টাফ ব্যাপার। তো এই জন্য বলছি, খুব অদ্ভুতভাবে ন্যারেটিভ তৈরি হচ্ছে। আমরা বিএনপিকে সমালোচনা করব যে বিএনপি তুমি ক্ষমতায় আসবে সামনে, তোমার দল যদি এটা করে ভবিষ্যতে তুমি কি করবা, এটা আমরা সমালোচনা করব। কিন্তু দিনের শেষে তো সরকারকে এগুলো করতে হবে। নতুন পে স্কেলের জন্য এখন কমিটি তৈরি হয়েছে, তাদের সুযোগ সুবিধায় সমস্যা হবে না। একজন সচিব বিদেশ সফরে গেছেন,
উনি আসার পরের দিন রিটায়ার পরের দিন রিটার্ন করবো, আমরা দেখলাম নিউজটা। জি, এই মুহূর্তে যে কার্যকরী দলগুলো মাঠে আছে তারা একটা ক্রান্তি লগ্নে বাংলাদেশে আছে। যে কারো ভুল, এটা খালি জামায়াত এনসিপি ইলেকশনে যাবো না এটা বলে তা না, বিএনপি বড় দল হিসাবে তারও কিন্তু উচিত হবে যে এই নেগোশিয়েট করার পরিবেশটা তৈরি করা, Right. তাদের সাথে বসা, তাদেরকে অ্যাকোমোডেট করা, করে একটা নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া। প্রত্যেক দল এটা যদি না করে আমাদের সামনে কিন্তু ডিজাস্টার আছে, এটা মনে রাখতে হবে। নিজের আমরা- পায়ে নিজেরা কুড়াল মারবে। একদম, এবং পরে টের পাবে সবাই, মানে আওয়ামী লীগের টাকা আছে আর ইন্ডিয়ার মতো একটা দেশ বসে আছে, কিভাবে বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করা যায়। সুতরাং আমরা এই সুযোগ যদি নিজেরা করে দেই, এবং ইতিহাস আছে নিজেরা করে দেয়, পোস্ট আপরাইজিং তিউনিসিয়াতে, ইজিপ্টে এই ধরনের সংকটের ঘটনা ঘটেছে, একই রকম আমরা একই পথেই কিন্তু হাঁটছি। সো আমাদের এই মুহূর্তেই খুব সতর্ক হওয়া জরুরি হবে। কিন্তু দুঃখজনক কিন্তু চিত্রটা উল্টো। উল্টো এবং আপনি লক্ষ্য করেছেন যে এই যদি আমরা প্রধান তিন দল বলি, এখন প্রধান বা প্রভাবশালী, সবার বডি ল্যাঙ্গুয়েজ পাল্টে গেছে, তাদের ভাষা পাল্টে গেছে, True. এবং পরস্পরের বিরুদ্ধে তারা যেভাবে কথা বলছে, রীতিমতো এক একজন আরেকজনের শত্রু, প্রতিদ্বন্দ্বী এই জায়গায় তারা নেই। একদম একদম, এটাই এখন হলো। এই যে পরিণতিটা আমাদের একটু অবাক লাগে, যেটা যে এর পরিণতি ভালো না, এবং সবচেয়ে তারাই বেশি শিকার হবে। সবসময় তাই হয়েছে, তাই হয়েছে। সবসময় তাই হয়েছে। বিবাদমান দলগুলো, আমরা যদি 1-11 জায়গায় একটু পেছনে যাই, মানে দুটো দল তারা পাওয়ার ট্রান্সফার কিভাবে হবে এটা ঠিক করতে পারলো না, ঝামেলা করলো, বিদেশ থেকে লোক আসলো, আলোচনা করলো, 1-11 হয়ে গেল। সাফার করলো কারা? আমলারা এগুলোর সাথে জড়িত থাকে, কিন্তু ওদের কোনোদিন কিছু হয় কিছু না। হয় না। এবারও দেখেন, জাস্ট পুলিশ যেহেতু গুলি করেছে, পুলিশ কাউকে পালাতে হয়েছে, চাকরি গেছে, প্রশাসনের আমলারা বহাল তবিয়তে আছে, 2-1 জনের চাকরি টাকরি গেছে, কিন্তু কেউ শাস্তির আওতা বা নির্যাতন, 1-11 সময় তো নির্যাতিত হয়েছে ফিজিক্যালি, মাসুল কিন্তু দিতে হয়েছে। ওই সে পুরনো কথা, ইতিহাসের প্রধান শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শেখে না, আমরা এখনো শিখছি না। এবং আপনি যেটা বলছেন রাইটলি, এটাই হলো ভয়ঙ্কর ব্যাপার। 5th আগস্টের পর থেকে যখন ডিবেট হচ্ছিল, অনেকে আমরা আবার একমত থেকে সরে গেলাম, আমার কাছে এটা সমস্যা মনে হয় না, আমরা অনেক বলেছি এটা, একটা গণতান্ত্রিক সমাজে ডিবেট থাকবে, এরা প্রতিদ্বন্দ্বী, এরা একজন একজনকে সমালোচনা করবে। এই যে জামায়াতের আমির তাদের সোহরাওয়ার্দী উদ্যানের যে সমাবেশে চাঁদাবাজ থেকে রক্ষা করব, আমরা চাঁদাবাজি থেকে রক্ষা করব, আমি দেখলাম কেউ কেউ বিএনপি পন্থী লোকজন এটা সমালোচনা করছে। আমি বললাম, উনি রাজনীতি করেন, উনি ওনার দলকে সেল করছেন, ওনার কাজ হবে ওনার দল কেন ভালো, আরেক দল কেন খারাপ, সেগুলো তুলনা করবে। এগুলো খুবই ফেয়ার প্র্যাকটিস আমি মনে করি। কিন্তু ওই যে বললাম, যখন এই জিনিসগুলো আবার বিএনপি জামায়াতে ইসলামীকে কোনো কোনো ক্ষেত্রে, বিশেষ করে 71-এর ভূমিকা নিয়ে আবার আলোচনা শুরু করেছে, এগুলো চলবে, কিন্তু শত্রুতার পর্যায়ে চলে যায়, এটা ভয়ঙ্কর। মানে আমি তোমাকে টিকে থাকতে দেব না, আমি তোমাকে অ্যানিহিলেট করে ফেলবো, যেটা শেখ হাসিনার সময় ছিল। এগুলো আসলে ওই আমার ধারণা যেটা, যে শেখ হাসিনার ওই সময় বাস করতে করতে ওই যে প্রায় বলি যে আমাদের মধ্যেও খানিকটা ফ্যাসিস্ট মেন্টালিটি ঢুকে যায়। আমি আমার অপিনিয়ন ছাড়া অনেকে বলছেন যে এখন রাজনৈতিক দলগুলো আওয়ামী মডেলের মধ্য থেকে কাজ করছে, তারা ওই মডেলকে গ্রহণ করেছে। গ্রহণ না করলেও না ঢুকে যায়। আপনি একটা সমাজের মধ্যে যখন দীর্ঘদিন বাস করতে থাকেন, একটা সিস্টেমের মধ্যে বাস করতে থাকেন, একটা সমাজ, মানে একটু পাশের দেশে যাই, যেমন ধরেন বিজেপি আসার আগে ভারতের মানুষের মধ্যে ধর্মের নিয়ে এত অসহিষ্ণুতা ছিল না। যারা ইন্ডিয়া যান তারা এই গত 10 বছরের মধ্যে পরিবর্তন দেখেন, যে সরকারে যেহেতু র্যাডিক্যালাইজেশন হয়েছে, ওখানে একটা ফ্যাসিস্ট হিন্দুত্ববাদী সরকার আছে, সমাজেও এখন সাধারণ মানুষের মধ্যে এই মানসিকতা ঢুকে গেছে, এবং এটা অন্য দলগুলোকেও প্রভাবিত করতে শুরু করে, যে ও তো এটা করেছে, এটা করেছে, বেনিফিট পেয়েছে, আমিও করি। সো আমাদেরও ঠিক একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে। এই ফ্যাসিবাদের মধ্যে থাকার কুফল হচ্ছে এগুলা। আমি আশা করি এটা সর্বনিম্ন পর্যায়ে থাকবে। আপনি যেটা বলছেন যে এটা রিয়েলাইজ করতে হবে দলগুলোকে, তারা কোনোভাবেই তাদের যে ঝুঁকিটার থেকে যাতে তারা, এবং তারা যদি এই ঝুঁকিটা, তারা নিশ্চিতভাবেই শেখ হাসিনা পতনের জন্য রাজনৈতিক দলগুলো বছরের পর বছর লড়াই করেছে, শেষ লড়াইও তারা সিরিয়াসলি ছিল, কিন্তু যদি ডেমোক্রেটিক ট্রানজিশন তারা ঠিকমতো করে যেতে না পারে, আবার যদি অন্য একটা কিছু ঘটে, তারা দায়ী থাকবে এবং তারাই সাফার করবে, তাদের এটা মাথায় রাখা দরকার। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,
ডক্টর জাহিদুর রহমান, ডক্টর জাহিদ, আমরা যে বিষয় নিয়ে আলাপ করছিলাম যে অনেক দিন হয়ে গেল আপনার রাজনীতি গতি প্রকৃতি গভীরভাবে লক্ষ্য করছেন। ফেসিস্ট সরকারের সময় গোটা সময় আপনি এই নিয়ে কথা বলেছেন এবং মতামত তৈরি করেছেন। আপনি নিশ্চয়ই দেখেছেন যে বিষয়ে আমরা একটু আগে আলোচনা করলাম যে ফেসিস্টরা যে ভাষায় প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য কথা বলতো, এখন সেই ভাষায় কথা বলছে এবং এমনকি তাদের স্লোগানটাও কেউ কেউ অনুসরণ করছে। আমার প্রশ্নটা হলো, এই কাজটি কি তারা বুঝে করছে না কারো হয়ে করছে? এবং কেউ কেউ বলে যে কোনো কোনো মিটিংয়ে যে ধরনের স্লোগান এসেছে সেটা আসলে তাদের স্লোগান না, অন্য কারো তাদের মুখে তুলে দিয়েছে। এই ধরনের আলোচনা কিন্তু রয়েছে। আই নো এবং অনেকগুলো, বিশেষ করে আমি একটা বিষয় উল্লেখ করতে চাই, তারেক রহমান সম্পর্কে যে অশ্লীল স্লোগানটা দেওয়া হয়েছিল, আমরা অনেক সময় খুঁজও নিয়েছিলাম, যারা এটা অর্গানাইজার ছিল তারা নিজেরাও জানেন এই ধরনের স্লোগানটা কিভাবে আসলো। এটা হলো আতঙ্কজনক, খুবই আতঙ্কজনক। কারণ বাংলাদেশে একটা গণতান্ত্রিক সৌহার্দ্যের পলিটিক্স থাকবে, এটা পছন্দ না করার মতো বেশ কিছু পক্ষ আছে। বাংলাদেশে সবসময় একটা বিশৃঙ্খলা লেগে থাকবে। কারণ হলো কি, ওই সেই পুরনো কথা, ডিভাইড অ্যান্ড রুল। ডিভাইডেড থাকলে রুল করা সোজা হয়। আমরা যদি আমাদের মধ্যে ঝামেলা করতে থাকি তাহলে এখানে সুযোগ নেওয়ার জন্য আওয়ামী লীগ আছে, ভারত আছে, অপরাপর শক্তিগুলো যারা আছে তারা খুব ইজিলি সেটা করতে পারে। এখন এটা যে সবসময় কেউ তুলে দিতে হবে তাও আবার না। ঘটনা যেটা ঘটেছে সেটা হলো, আমরা ফ্যাসিস্ট টাইপের রাজনীতির করাটা সহজ, কঠিন না। গণতন্ত্র বা গণতান্ত্রিক রাজনীতি করা কঠিন। একটা এক্সাম্পল দিই। ধরুন আপনি আমাকে কোনো একটা বিষয়ে কোনো একটা যুক্তি দিলেন যেটা আমার পছন্দ হলো না। গণতান্ত্রিক ব্যবস্থা আমাকে এটা পাল্টা যুক্তি উৎপাদন করতে হয়, যুক্তি দিতে হয়, বলতে হয়, বা আপনি ফেসবুকে লিখলেন আমাকে এটা জবাব ওভাবে লিখতে হয়। এর চাইতে যদি এমন হয় আমি আপনাকে শেখ হাসিনার দোসর, আমি আপনাকে ভারতের দালাল ট্যাগ দিয়ে দেব। আগে যখন শেখ হাসিনা ওই ফ্যাসিস্টরা যেটা দেয় সে ট্যাগ দিত, মানে রাজাকারের দোসর, পাকিস্তানের দালাল, পাকিস্তান চলে যাও। এতে সুবিধা হলো কি, আপনার পরিশ্রম কম হয় কিন্তু আপনাকে থামিয়ে দেয়া যায়। আমি যেহেতু যুক্তিতে পারি, আবারও বলছি গণতান্ত্রিক ব্যবস্থা কিন্তু পরিশ্রম সাধ্য ব্যাপার। নিঃসন্দেহে আপনাকে যুক্তির লড়াই করতে হয়, করতে করতে আপনার মত এস্টাবলিশ করার চেষ্টা করতে হয়। তো যেহেতু এটা শর্টকাট, আর আগে শেখ হাসিনার সময় সবাই এই শর্টকাটটা ব্যবহার করছে। সে যেহেতু আমাকে গালি দেয়, ট্যাগ করে, আমিও পাল্টা ট্যাগ করছি। কিন্তু এখন তো শেখ হাসিনা নাই, তো আমার তো আগের অভ্যাসটাও রয়ে গেছে। ওই বন্দুকটা তো আমার হাতে আছে। আগে শেখ হাসিনাকে গুলি করছিলাম, এখন আমি আমার সতীর্থদেরকে গুলি করে দিচ্ছি। এই বোধটা আসলে এখনো আসা যায় না। আমি মনে করি রাজনৈতিক দলগুলোর উচিত হবে তাদের এই লেভেলের মানুষজনকে খুব সিরিয়াসলি মোটিভেট করা, কোনো কোনো ক্ষেত্রে চাপ প্রয়োগ করা যে এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না। কারণ আমরা হালকাভাবে নেই। এই ট্যাগই কিন্তু ফ্যাসিবাদের শুরু। জাস্ট এই ট্যাগ দিয়ে শুরু হয়, একটা পর্যায়ে খুন, কোপাকুপি, মারামারি ওগুলোতে চলে যাবে। শুরু হয় কিন্তু এটা দিয়ে যে আমি আপনাকে তো ডিনাউন্স করছি, আমি আপনাকে ডিহিউম্যানাইজ করছি, আপনি একটা দালাল, আপনার সাথে কথা কি, আপনার সাথে আমি এনগেজই করছি না। এই হচ্ছে প্রবলেমেটিক। এবং এমন সব মানুষকেও আপনি দেখবেন জাস্ট ভিন্ন মতের কারণে দালাল ট্যাগ দিচ্ছে, যে মানুষগুলো শেখ হাসিনার দালাল বা আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল, যারা দীর্ঘ সময় লড়াই করেছে। আমি আমার একটা এক্সপিরিয়েন্সের কথা বলি, আমরা এখানে বলেছিলাম হয়তো, যখনই ধরুন ইলেকশন নিয়ে যখন কথা হচ্ছে, আমি মনে করি আমরা আলাপ করলাম ইলেকশনে, আপনি কিন্তু ভারতের দালাল হয়ে যেতে পারেন, কারণ ভারতও ইলেকশনের কথা বলছে। মানে আমাকে যখন এইটাকে ইয়ে করে বলা হয়, অথচ আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল ভারত সরকার অফিসিয়ালি বন্ধ করেছে। আমার কাছে এটা ডকুমেন্ট আছে, খেয়াল করুন। আমি ওদের দালাল হয়েছে শুধু এটা বলার জন্য, কিন্তু একই সাথে এটাও একটা ফ্যাক্ট আছে। এতে কি হলো, আপনি সেটা থামিয়ে দিতে পারেন, মনে করেন সহজে থামিয়ে দেওয়া যাবে, কিন্তু গণতন্ত্র তো থামিয়ে দেওয়ার জন্য না। ফ্যাসিবাদ মানুষকে থামিয়ে দিতে চায়, স্বৈরাচার মানুষকে থামিয়ে দিতে চায়। গণতন্ত্র চায় মানুষ কথা বলবে, কথা বলার অধিকারী হলো গণতন্ত্র। ডিবেট করবো, এবং ডিবেট সবসময় শেষ হবে না, শেষ না হলেও আমরা একসাথে সহাবস্থান করব। ওই যে সেই ভলতেরের বিখ্যাত কথা যে তোমার মত আমি সমর্থন করতে না পারি, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি জীবন দিতে পারি। সো দিনের শেষে আমরা সবাই একমত হব না। এই যে এত রকম রাজনৈতিক দল, আমি কি সব রাজনীতি, আমার তো নিজস্ব একটা পলিটিক্যাল স্ট্যান্স আছে, দল না স্ট্যান্স আছে। আমি মধ্যপন্থী রাজনীতি যদি পছন্দ করি, আমি বাম রাজনীতিও পছন্দ করি না, আমি ডান রাজনীতিও পছন্দ করি না। সো আমি সেটার ক্রিটিক করব। যখন সেটার ক্রিটিক করব,
দিনের শেষে যিনি ডান রাজনীতি করেন তারও তো অবস্থান আছে, তিনি তার ব্যাখ্যা দিবেন, আমরা তর্ক করব। দিনের শেষে আমরা একই জায়গায় থাকবো এবং আমরা একই বাংলাদেশে থাকবো, আমরা একই দেশের নাগরিক থাকবো, একই সমাজের সহাবস্থানের মধ্যে থাকবো। ওই যে বললেন শুরুতেই যে আমরা প্রতিযোগী, প্রতিদ্বন্দ্বী, আমরা শত্রু না, কিন্তু আমরা শত্রু হওয়ার মতো পরিস্থিতি তৈরি করছি। আর যখন এই ট্যাগিংগুলো চলতে থাকে, গালিগালাজ চলতে থাকে, একটা মানুষ যিনি গণতান্ত্রিক থাকতে চান তার পক্ষে দীর্ঘ সময় আর এটা থাকা হয়ে ওঠে না। দেখা গেল তিনি পাল্টা এবার তিনিও শুরু করলেন। এই হচ্ছে সংকট। এবং আপনি যেটা বললেন পরিকল্পনা আছে এগুলোর পেছনে, পরিকল্পনা করেই আসলে আমাদের মধ্যকারী সৌহার্দ্য নষ্টের চেষ্টা হচ্ছে, এটা শিওর। এটা আরেকটু যোগ করি, আপনি যে লাস্ট কথাটা বললেন সেটা হলো আসলে খবরের পেছনে খবর থাকে, ঘটনার পেছনে আরেক ঘটনা থাকে। এই যে রাজনৈতিক দলগুলোর বিরোধ এবং তাদের মধ্যে শত্রু ভাবাপন্ন, এর পেছনে অনেকেই জড়িত রয়েছে, আমরা জানি, কম বেশি জানি। এবং সামনে আরও অনেক খেলাধুলা হওয়ার আশঙ্কা রয়েছে। আশঙ্কা না বলে সম্ভাবনাই বলি, সম্ভাবনা রয়েছে, প্রচুর সম্ভাবনা রয়েছে। এবং আমরা এটাও জানি যে আমরা 4টা স্টেক হোল্ডার ধরি, আমরা এখানে আলোচনা করেছিলাম। একটি হলো যমুনা, প্রফেসর ইউনূস সাহেবের সরকার, সেনাবাহিনী, রাজনৈতিক দলগুলো। আরও একটা স্টেক হোল্ডার আছে যারা বাইরের স্টেক হোল্ডার, এবং তাদেরকে অস্বীকার বা আপনাকে অ্যাভয়েড করার সুযোগ কম। একদম। তারা কিন্তু সক্রিয় রয়েছে। তারা এখানে সরকার কিভাবে চায়, তাদের একটা চাওয়া পাওয়া রয়েছে। তাদের চাওয়া পাওয়ার সঙ্গে এই দেশের সম্পর্ক কতটুকু সে প্রশ্ন উঠতেই পারে, কিন্তু তাদের ইন্টারেস্ট রয়েছে। কিন্তু এই যে ইন্টারেস্টটা রয়েছে, আমি আপনি কম বেশি জানি, রাজনৈতিক দলগুলো তো আরও বেশি জানে, তারা তো মোর ইনফরমেটিভ। তারা এইগুলো বুঝতে পারছে না যে এই যে আমরা যে নিজেরা মারামারিটা করছি, শেষ পরিণতি তো তাদেরই ভালো হবে না। আমি আপনি হয়তো আমাদের মধ্যে এক ধরনের জীবন চলে যাবে, তারা তো বেশি সাফার করবে। একদম। আর আমি তারা কিন্তু সক্রিয় হয়ে উঠেছে ইতিমধ্যে, আপনি নিশ্চয়ই জানেন। শিওর। এবং তাদের সাফার করার নিয়ে আমি আবার আরেকটু যোগ করতে চাই। আমি সাফার করা, তাদের সাফার করার সাথে আমাদের সাথে দেশ এত মারাত্মকভাবে জড়িত না। তাদের সাফারিং শুধু তাদের সাফারিং না, দেশের সাফারিং, আরো বেশি 18 কোটি মানুষের সাফারিং। পলিটিক্স যখন ফেল করে, স্টেটের ঝুঁকি তৈরি। এবং আমি বর্তমান পৃথিবীতে ইভেন সার্বভৌমত্বের ঝুঁকি আছে বলে মনে করি। এই পৃথিবী কিন্তু পাল্টে যাচ্ছে, এই পৃথিবী আর আগের পৃথিবী না, এবং দ্রুত পাল্টাচ্ছে। সুতরাং আমাদের সার্বভৌমত্ব ঝুঁকির মধ্যে পড়বে, আমাদের জনগণের জীবন, এই রাষ্ট্রের অস্তিত্ব, রাষ্ট্রের অর্থনীতি তো বটেই, এগুলো সব কিছু ঝুঁকির মধ্যে পড়বে। আমি ঘুরে ফিরে ওই কথা, হয় কি, যখন কেউ অন্ধত্বের দিকে চলে যায়, এই সম্ভাবনা আছে। আমি শেখ হাসিনার কথা প্রায় বলি, দেখেন 5 আগস্ট সকালবেলাও তিনি মনে করছেন গুলি করে ক্ষমতায় থাকতে পারবেন। তার বোন, তার ছেলে কিন্তু বুঝে গেছে, শেষ পর্যন্ত তারাই নাকি কনভিন্স করেছে, কিন্তু উনি মনে করছেন যে উনি এটা করতে পারেন। সো কোনো না কোনো সময় মানুষের মধ্যে সামহাউ কোনো ধরনের অন্ধত্ব তৈরি হয়। তবে অন্য একটা সংকটের জায়গা আছে। এই যে খেলোয়াড়দের কথা বললেন বহিঃশক্তির, কেউ যদি পরিকল্পিতভাবে তাদের হয়ে এখানে মাঠে নামেন, সেটা ভয়ঙ্কর। সবার না, কোনো একটা দল পুরোটা না, দলের কোনো একটা অংশ এটাই তো করে। তারা বিভিন্ন দলে বিভিন্ন অংশের মধ্যে পেনিট্রেট করার চেষ্টা করে, পেনিট্রেট করে তাদেরকে দিয়ে তাদের পলিসি বা এই পরিস্থিতি তৈরি করার চেষ্টা করে। সো দলগুলোর খুবই উচিত হবে তাদের দলের মধ্যে কারা কারা আছে, কি আছে, খোঁজ খবর রাখে। এবং আমি কথা দর্শকদের উদ্দেশ্যে বলেই ফেলতে চাই, সার্বভৌমত্ব বলে যে কনসেপ্ট আছে, আমাদের মতো একটা ছোট দেশের জন্য এই জিনিসগুলো কঠিন। জিওপলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স, এগুলো অস্বীকার করে উইল বি টাফ। আমি একটা এক্সাম্পল যোগ করি, যেমন ধরুন আমাদের ট্যারিফের আলোচনা চলছে, খুব সম্ভাবনা আছে আমরা সিকিউরিটি ইস্যুতে বেশ কিছু সিদ্ধান্ত নিতে হবে। এটা খালি এই সরকার না, নির্বাচিত সরকারেরও নিতে হবে। যা আমেরিকা ডিক্টেট করছে, তুমি চায়নার কাছ থেকে এটা কিনবা না, অলরেডি করেছে। তো এইরকম কাজ করতে হবে। সুতরাং যদি সেটা হয়, এখন আমরা ঐক্যবদ্ধ থাকলেই এই পরিমাণ কম হবে, এটা এলিমিনেট করা যাবে না, আমাদের বাস্তববাদী হওয়া উচিত। এটা আমি উধাও করে দিতে পারবো না, কিন্তু আমরা যদি সলিডারিটির মধ্যে থাকি, আমরা যদি একত্রে থাকি, তখন বার্গেনিং পজিশন অনেক ভালো হয়। তখন আমাদের ছাড় কম দিতে হবে, দেশের ক্ষতি কম হবে। এই বিভেদ আমাদের আসলে ডিজাস্টার করবে, আমাদের বোঝা উচিত হবে। এই যে আমরা কথা বলছি, আমাদের জনগণ এই ব্যাপারগুলো সচেতন হওয়া উচিত। তারা তার জায়গা থেকে বলা, এখন তো একটা সোশ্যাল মিডিয়া আছে আমাদের হাতে, যখনই এই
লিমিটটা তারা ক্রস করেন, পরস্পরের মধ্যে শত্রুতার দিকে যান, শোরগোল করা উচিত। আমি মনে করি এখনকার দলগুলোর কিন্তু ওই দিকেও একটু খেয়াল রাখে যে জনগণ কি বলছে, সোশ্যাল মিডিয়া কি বলছে। তো আমাদের শোরগোল করতে হবে। ডেমোক্রেসি এভাবে কাজ করে, মানে জনগণ আগে তো মুহূর্তে মুহূর্তে অপিনিয়ন জানানোর সুযোগ ছিল না, এখন তো সেই সুযোগটা তৈরি হয়েছে। সো আমাদের এই গণতন্ত্র রক্ষার জন্য, কারণ ওনারা ফেল করলে ওনাদের শুধু ফেল না, আমাদেরই অবস্থা খারাপ হবে। সো আমাদের আসলে নিজ দায়িত্বে কাজটা করতে হবে। এবং আপনারা নিশ্চয়ই একটি খবর দেখেছেন যে চীনের যে রাষ্ট্রদূত এখানে রয়েছেন যিনি, উনি ইকেবের একটা অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন এবং সেখানে বলেছেন যে বিএনপি জামাতের সঙ্গে তারা যাতে যোগাযোগ করতে না পারে সে ব্যাপারে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছিল। এর মানে হলো যদি এই গণতান্ত্রিক প্রক্রিয়া না থাকে তাহলে এই ধরনের নানান ধরনের উপসর্গ তৈরি হয়। কি বলবেন? আমি আবার একটু ভিন্নভাবে দেখি। আমি চীনা রাষ্ট্রদূতকে প্রশ্ন করতে চাই, আপনার কি আরেকটা উল্টো পিঠা আছে, গ্লোবাল সুপার পাওয়ার? আমি জিজ্ঞেস করতে চাই, আপনারা আমেরিকাকে সরিয়ে পৃথিবীর 1 নম্বর সুপার পাওয়ার হতে চান? এবং আমি একটা লম্বা তালিকা দিতে পারবো যেখানে সরকারের দ্বিমত থাকা সত্ত্বেও বিরোধীদের সাথে তারা যোগাযোগ করেছেন। আসলে এখন একটু যদি বলি, সেটা হচ্ছে চায়না একটা পর্যায় থেকে সম্পূর্ণ প্রিভিয়াস সরকারের সাথে কাজ করেছে। এটা চায়নার পলিসি। কে কত আগে, ইন্ডিয়া না চায়না, কে কত আগে শেখ হাসিনাকে অভিনন্দন জানায়, সেটা রাতের ভোট হোক অথবা ডামি ভোট। আর রাতের ভোটের জন্য তো চায়না থেকে দূত এসেছিলেন সোনার নৌকা নিয়ে। আর 24-এ চায়না জিতে গেছে, চায়না সবার আগে শুভেচ্ছা জানিয়েছে, অভিনন্দন জানিয়েছে। সো আমি এটাকে আসলে রেটরিক মনে করি। আওয়ামী লীগ চাইতো, এটা কোনো ভুল নাই, আওয়ামী লীগ চাইতো না আমি তা মনে করছি না, কিন্তু চায়নার মতো একটা সুপার পাওয়ার, গ্লোবাল সুপার পাওয়ার, ট্রু সুপার পাওয়ার, ইন্ডিয়া না, সে আমেরিকাকে সব জায়গায় চ্যালেঞ্জ করছে। এবং ট্রাম্প যা করছে, চায়না সম্ভবত সময়ের আগেই আমেরিকাকে সুপারসিড করে যাবে। চায়না কিন্তু এই অর্থে এক অর্থে খুবই প্র্যাগম্যাটিক, প্র্যাকটিক্যাল। যখন শেখ হাসিনা নাই, ইন্ডিয়ার মতো শেখ হাসিনার সাথে আর কিছু একদম বাদ। এখন যারা আসবে তাদের সাথে বিএনপি, জামায়াত, এনসিপি সবাইকে চায়নায় নিয়ে যাচ্ছে, এখানে বসছে, এইসব করছে। সো চায়নাকে ওভাবেই দেখতে হবে আসলে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনা রয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট ডক্টর জাহিদুর রহমান। ডক্টর জাহিদ, আমরা সনদ নিয়ে কথা বলছিলাম, জুলাই সনদ নিয়ে। জুলাই ঘোষণাপত্র নিয়ে কিন্তু বড় ধরনের কথা রয়েছে। জুলাই ঘোষণাপত্র নিয়ে একটু প্রবলেম তৈরি হয়েছে। বিএনপি একটি কথা বলেছে যে জুলাই ঘোষণাপত্রটা সাংবিধানিক নয়, তারা রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে চায়। এবং এটা কিন্তু তাদের দলীয় সিদ্ধান্ত, কোনো নেতা বলছেন না। কারণ আপনি নিশ্চয়ই জানেন যে নীতি নির্ধারণী ফোরাম, যে জাতীয় স্থায়ী কমিটির, সেটা একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, উনি সভাপতিত্ব করেছেন। এবং সেখানে এই জায়গাটা তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা জুলাই ঘোষণাপত্র থাকবে, ঘোষণাপত্র হবে, কোনো সমস্যা নেই, কিন্তু সেটা রাষ্ট্রীয় স্বীকৃতির পক্ষে, সাংবিধানিক স্বীকৃতি নয়। আমার প্রশ্ন আপনার কাছে সেটা হলো যে সাংবিধানিক স্বীকৃতি দিলে সমস্যাটা কোন জায়গায়? আমার নিজেরও সেই প্রশ্ন, আমি এটার উত্তর জানি না। কেন বলছি, সবাই যদি আমরা একমত হই, প্রথম কথা হচ্ছে ঘোষণাপত্র একত্র মানে ফাইনাল করতে আমরা সহজ হবে না। কারণ ঘোষণাপত্রে কি থাকবে, কতটুকু থাকবে, কোনটার গুরুত্ব, তাদের খসড়া দিয়েছে এবং অনেকে লিখে জমা দিচ্ছেন। এখন আমরা এটা একমত হওয়া কঠিন হবে, কিন্তু আমরা যদি হই, সেটা সংবিধানের অংশ করায় আমি সমস্যা আসলে দেখি না। কারণ আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশে 24-এ যা হয়েছে এবং যে কন্টিনিউয়েশনে হয়েছে, আমরা 24 যদি সরিয়ে রাখি, এর আগের অন্তত 10 বছর, 14 থেকে 10 না, শেখ হাসিনা আসলে এই বিভৎস স্বৈরাচারী শুরু করেছেন 11 সাল থেকে, যখন উনি
তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে বাতিল, ওইখান থেকে শুরু হলো ওখান থেকে আনুষ্ঠানিকভাবে। আনুষ্ঠানিকভাবে। যে পরিমাণ অত্যাচার নিপীড়ন হয়েছে, মানবাধিকার লঙ্ঘন হয়েছে, করাপশন হয়েছে, বাংলাদেশের ইতিহাসে এটা আনপ্রেসিডেন্টেড। সো এবং এরপর জুলাই অগাস্টে এসে যা হলো, মানে একটা স্বাধীন দেশে চিন্তাও করা যায় না। মানে এরশাদের আমাদের শেষ যে একটা এরকম স্বৈরাচারের পতন হয়েছে, সেই তুলনায় এটা বহু বহু গুণ বেশি। এবং আমাদের লড়াইয়ের যে ইতিহাস, এই ইতিহাসটা আমার মনে হয় সাংবিধানিকভাবে থাকা দরকার। শুধু সেটা না, আমরা তো সংবিধান লেখার পর থেকে যে আরও কতগুলো আমাদের পথ পরিক্রমা আছে, 90ও একটা মাইলস্টোন, এটা এত বড় না হলেও মাইলস্টোন, এই সব কিছু ইনকর্পোরেট করে আমাদের কনস্টিটিউশনের পার্ট হওয়াটা আমার কাছে, আমার ব্যক্তিগত মতামত যে এটা হওয়াটাই ভালো হবে। এটা একমত যদি হয় তাহলে আর ওটা এখানে ইনকর্পোরেট করতে অসুবিধা কোথায়? ডক্টর জাহিদ, আমরা এই জুলাইয়ের গণ অভ্যুত্থান বা বিপ্লব যে শব্দই ব্যবহার করি না কেন, বাইরের দেশগুলোতে এটা কিন্তু বিরাট ইম্প্যাক্ট পড়েছে এবং এটা নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। রাষ্ট্রবিজ্ঞানের এটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়ে নিশ্চয়ই হবে না, হয়েছে অলরেডি, হ্যাঁ, হয়েছে। আলোচনা হচ্ছে। কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে যখন ইতিহাস পড়ানো হয় বা রাষ্ট্রবিজ্ঞান পড়ানো হয়, তখন এই বাংলাদেশের প্রশ্নটা কিন্তু অলরেডি আসা শুরু হয়েছে। কিন্তু আমার কেন জানি মনে হয় যে আমরা সম্ভবত দেশের মানুষ, বিশেষ করে রাজনীতিবিদরা এর গুরুত্বের উপলব্ধি করতে পারেন না। কি বলবেন? আমার কাছেও খুব মনে হয় খেয়াল করব আমরা, মানে আমাদের রাজনৈতিক দলগুলো তো শেষ মুহূর্তে এসে এই যে মুভমেন্টটা হলো, সেটা তারা ছিলেন, তাদের লোকজন ছিল, তাদের সমর্থকরা ছিল, সবাই ছিল, তাদের সব রকম সমর্থনে এই মুভমেন্টটা হয়েছে। কিন্তু আমি হয়তো ধারণা করি যে এটা যেহেতু একটা অরাজনৈতিক চরিত্র আছে, এটা সামনে যেহেতু অরাজনৈতিক মানুষরা ছিলেন, সেটা একটা কারণ কি না যে এটা যেহেতু তারা খুবই ফোকাস ছিল না। যেমন 90-এ কিন্তু প্রত্যেকটা রাজনৈতিক দলই আসলে সামনে ছিলেন। ইভেন আমাদের 69-এর গণ অভ্যুত্থান পলিটিক্যাল লিডারশিপের অধীনেই হয়েছে, জনগণও নেমেছে 69-এর গণ অভ্যুত্থানে। কিন্তু এখানে এবার এই জিনিসটা ছিল না। রাজনৈতিক দলগুলো সবসময় তাদের নিজস্ব হিসেব নিকেশ তো করেই, যেহেতু তারা সামনে ছিল না, তারা হয়তো এই হিসেব করছে। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এই মুভমেন্টটাকে তাদেরও সিরিয়াসলি পাঠ করা দরকার। এটা পাঠ করলে তাদের রাজনীতি ডুজ অ্যান্ড ডোন্টস, কি কি করব কি কি করব না শিখে যাওয়া হবে। আমি ধরুন একটা ছোট উদাহরণ দিই, এমনভাবে জনগণকে খেপাবো না যে রাস্তায় নামবে এবং পুলিশ দিয়ে পেটাতে বা গুলি করতে হবে। মানুষ না, শেখ হাসিনার আমি এরকম বলতে শুনেছি দু একজন সাধারণ মানুষকে, মানে শেখ হাসিনার পুলিশের বিরুদ্ধেই ওরেই পাত্তা দেই নাই, আর তুমি কে? এই মানসিকতা যে পরিবর্তন, সুতরাং মানুষের সাথে আপনি কি করবেন না এখন থেকে বুঝে ফেলুন। জেনজি এদের নিয়ে অনেক সমালোচনা আমাদের আছে, আবারও হয়তো তারা তাদের কাজে ফিরে গেছে, কিন্তু তাদের সাথে খুব খারাপ কিছু করতে যাওয়া কিন্তু বিপদের। অনেক জায়গায় কিন্তু এই আলাপটা হচ্ছে যে প্রথম জেনজির আপরাইজিং, এটা ইতিহাসের জেনজিদের ইতিহাসে। তো এরকম অনেক কিছু, হ্যাঁ, এক্সপেকটেশন হয়তো আমরা কতগুলো সংস্কারের কথা আনছি, এত সাধারণ মানুষ চায় নাই, কিন্তু সাধারণ মানুষ তো চরম আর্থিক সংকটের কারণে, বেকারত্বের কারণে, ওর বিসিএস নিয়ে ক্রেজিনেস কেন হলো? কারণ ও বেকার। এই চাকরি কয়টা বাড়লে কিছু হবে না, কিন্তু ওর তো হতাশা আছে, ও এটাকে নিয়ে নেমে গেছে। সো ইয়াং আনএমপ্লয়েড পিপল, মারাত্মক সংকটের ব্যাপার। গরিব মানুষ অর্থনৈতিকভাবে খারাপ আছে, মারাত্মক সংকটের ব্যাপার। আমার আর্গুমেন্ট হচ্ছে 18 সালেই এই ঘটনা ঘটতে পারতো, ঘটে নাই। নিরাপদ সড়ক আন্দোলন একটা উদাহরণ দেই। টিএসসিতে যেদিন পেটালো, রাজাকার বলার পর না মানলো, নারীরাও মার খেয়েছে, রক্তাক্ত হয়েছে, এই ছবিগুলো আসলে এগুলো প্যাথেটিক। কিন্তু এর চেয়েও কি প্যাথেটিক ছিল না যখন নিরাপদ সড়ক আন্দোলনে স্কুলের বাচ্চাদেরকে পেটানো হয়েছিল, হেলমেট বাইরে, ছবি আসছে না? মানুষ আসতে নামে নেই কেন? আমার আর্গুমেন্ট হচ্ছে 18 সালের অর্থনীতির অবস্থা ভালো ছিল, আমরা কিন্তু প্রত্যেকে এত হিসাব করে নামি নাই। আমার মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে, আমি হয়তো টেরও পাইনি। আমি নিম্ন মধ্যবিত্ত মানুষ ছিলাম, আমার বাচ্চার একটা টিচার ছিল, আমি টিচার রাখতে পারছি না, আমার ক্ষোভ বাড়ছে। আমি আগে মাংস কিনতাম 2 দিন, আমি এখন মাংস কিনতে পারছি না। বা আরেকটু নিচে যে আছে ফুল ডিম দিত বাচ্চাটাকে, এখন হাফ ডিম দেয়। আমি এরকম হিস্ট্রি প্রচুর, কাঁটা বিক্রি হয়েছে বাচ্চা। তো এইভাবে না ভিতরে ক্ষোভ জমতে থাকে। সো সামনের রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে, মানুষকে ভালো রাখতে হবে, এবং যা তা রকম করাপশন হওয়া যাবে না। শেখ হাসিনার পিয়ন 400 কোটি টাকা কামাচ্ছে, একজন মতিউর তার করাপশন সামনে আসছে, অন্যান্য গ্রুপের করাপশন আসছে, লুটপাট, এগুলো মানুষের মধ্যে ক্ষোভ। আর প্রশ্ন করা কিন্তু শিখেছে। আমি খেতে পারি না, তোমার পিয়নরা না, ওর আশপাশে দেখা আওয়ামী লীগের পান্ডারা
মানে একেবারে পাড়ার পান্ডা, বড় পান্ডা না, সে কি রকম জীবনযাপন করে, সে কত আয় করে। সো এখনকারও কোনো দলকে বুঝতে হবে, তোমার কেউ যদি চাঁদাবাজি করে বিরাট ধনী হয়ে এবং ঘুরে বেড়ায় সামনে যে আমার চাঁদার টাকায় তুমি এসব করছো, এগুলো সোজা না। সো আমিও একমত আপনার সাথে। আবার একটা আসার জায়গা আছে, রাজনীতির টপ লেভেল বুঝতে পারছে বলে আমি ধারণা করি। তারা নিজেদের মধ্যে বিভেদ করছেন কিন্তু এই এক্সপেকটেশনের জায়গাগুলো ধরতে পারছেন। সমস্যা হচ্ছে মিড টু লোয়ার লেভেল, তাদের অনেকেই আসলে এই পরিবর্তনগুলো ধরতে পারছেন না। তারা মনে করছেন বাংলাদেশ আগের মতো করেই চলবে। এটা খুবই ভয়ঙ্কর, এটা হবে না। একটা কথা বলা হয়, অনেকেই বলছেন যে রাজনৈতিক দলগুলোর এই আন্দোলনের নেতৃত্বে থাকতে পারেনি বা ছিল না। তারা সহযোগিতা তো ছিলই এবং তাদের ত্যাগ-তিতিকার কোনো শেষ নেই, এটা সত্য। কিন্তু এই 15 বছরে তাদের নেতৃত্বের বা তাদের যোগ্যতার বা তাদের কর্মকাণ্ডের ব্যর্থতার কারণেই কিন্তু 1400-এরও বেশি মানুষ শহীদ হয়েছেন, 40,000-এর বেশি মানুষ আহত হয়েছেন, দৃষ্টিহীন হয়েছেন। এই ব্যর্থতার কারণে হয়তো তারা একজন ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগেন, যার কারণে তারা এটাকে তত বেশি হাইলাইটস করতে চান না। এই অভিযোগটা কিন্তু রাজনৈতিক অঙ্গনে রয়েছে। এটা ভুল না টু সাম এক্সটেন্ট। মানে এই মুভমেন্টটাকে যদি খুব বেশি গ্লোরিফাই করা হয় তখন দেখা যাবে যে তাদেরও একটা ব্যর্থতার হিস্ট্রি আছে, তাদেরও এখানে সফল না হওয়ার বা অন্যরা সফল হয়েছে এটা গ্লোরিফাই করার যে আছে, এটা আছে। রাজনীতিতে এই হিসাব নিকাশগুলো থাকবে। কিন্তু আমি মনে করি তারা তো, রাজনীতিবিদদের কাজ কিন্তু ন্যারেটিভ বিল্ডিংও। রাইট। আপনি একটা ঘটনায় এসে একটা সরকার হুড়মুড় করে ভেঙে গেল, আপনি কিন্তু চাইলে আপনার দল কি করেছে এগুলো মানুষের সামনে আনতে পারেন এবং সেটা কিভাবে আসলে আলটিমেটলি শেখ হাসিনা সরকারকে ক্রমাগত দুর্বল করেছে, যেটার ফল হিসাবে ফাইনালি এটা হয়েছে। একটা জিনিস তো হুড়মুড় করে একদিনে ভাঙে নাই, ওটা ভেতর থেকে আস্তে 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 ঘুণপোকার মতো খেয়ে ফেলা হয়েছিল। তারপর জাস্ট একটা বড় ধাক্কা দরকার ছিল, সেটা হুড়মুড় করে। তবে কিভাবে আসলে আপনার দল, মানে ওনাদের ন্যারেটিভ তৈরি করতে পারলে কিন্তু হতো। এখানেও আপনারা ছিলেন, সাথে রাখেন যে কিভাবে আপনারা করেছেন। সো রাজনীতিতে এগুলো থাকে, ক্রেডিট নেওয়ার চেষ্টা। সো তারা যদি তাদের ন্যারেটিভটা ঠিকঠাক মতো করতে পারতো তাহলে আর সমস্যা ছিল না। কিন্তু এটা তো হয়েছে যে তারা হয়তো ওইটা ঠিকভাবে পেরে উঠছেন না। সেটা আমি আপনার সাথে একমত যে যেহেতু ওরা অনেক বেশি গ্লোরিফাইড হয়ে যাবে, তাই আমি এতটা এটা নিয়ে করছি। 1 বছর হয়ে গেল এই স্বৈরাচারের পতন বা পালিয়ে যাওয়া যাই বলুন। আপনি কি মনে করেন যদি আমরা 3টা রাজনৈতিক দলকে প্রধান হিসাবে ধরি, বিএনপি, জামাত এবং এনসিপি প্রভাবশালী হিসাবে, তারা কি নতুন কোনো নেগেটিভ কি জন্ম দিতে পেরেছে? বা তারা ভবিষ্যতে কে কি করবেন স্পষ্টভাবে পাবলিকের কাছে কি সেই বার্তাটি দিতে পেরেছে? খুব স্পষ্ট না, কিছু কিছু দেওয়ার চেষ্টা আছে, কিছু কিছু দেওয়ার চেষ্টা আছে। ধরুন আমরা যদি এক এক করে বলি, বিএনপি দীর্ঘদিন থেকে তার একটা 31 দফা দিয়েছে। এটা এখন না, শেখ হাসিনার সময় থেকেই। ওটার মধ্যে অস্পষ্টতা আছে, আপনার আমার পছন্দ না হতে পারে, কিন্তু সে কি করতে চায় সে মোটামুটি একটা ধারণা তার যুগপৎ আন্দোলন যারা তার সাথে করছিল তাদেরকে দিয়ে সে দিয়েছে। সংস্কার সহ নানান কিছু সেখানে ছিল। ইভেন বিএনপির একটা পুরনো ডকুমেন্ট আছে ভিশন 2030, ওর মধ্যেও আরো সেক্টর ধরে আরো ডিটেইলড কাজ আছে সেখানে। এনসিপি নতুন দল, এনসিপির কাছে বিএনপির ব্যাপারে একটা প্রশ্ন আছে। মানুষের ভিতরে এক ধরনের নেগেটিভ অ্যাটিটিউড জন্ম হয়েছে। বিএনপি কি করবে ভবিষ্যতে তারা এখনই টের পাচ্ছে। আমি একমত আপনার সাথে। বিএনপির একটা পর্যায়ে মানুষজন যা করছে এটা তার এই যত 31 দফা বা আরো সুন্দর সুন্দর সব কথা দিয়ে রাখলে এই অভিযোগ তার বিরুদ্ধে আসবেই, এটাই তাকে ফাইট করতে হবে। কিন্তু আমি বলছি কাগজে কলমে তারা তৈরি করার চেষ্টা করছে কিনা। এনসিপি নতুন দল, তার এখনো আমি দেখছি মোটামুটি আওয়ামী বিরোধিতা, সংস্কার, এগুলোকে নিয়ে এগুলো সেই অর্থে ঠিক তারা কি চায় সেটা স্পষ্ট না, স্পষ্ট নয়। এটা স্পষ্ট করা উচিত। এখন সময় কম বললে হবে না, সামনে নির্বাচন চলে আসছে। তো তাকে তার পরিচয়টা ক্লিয়ার করতে হবে মানুষের কাছে। আমি এই সেক্টরে আমার আসলে চাওয়া এটা। তুলনামূলকভাবে আমি কিন্তু জামায়াতের এই ক্ষেত্রে কাজ কম বলে মনে করি। তাদের নির্বাচনের প্রস্তুতি সহ অনেক কিছু আছে, কিন্তু আমি আসলে আমার সামনে ওভাবে পড়েনি যে তারা দুর্নীতির ব্যাপারে একটা কথা বলছে। কিন্তু এখন তো জামাতের তার ভিশন দিতে হবে। জামায়াত এখন বাংলাদেশের বিএনপির বিরুদ্ধে দাঁড়িয়ে, টেকনিক্যালি আপনি কারো বিরুদ্ধে দাঁড়াচ্ছেন মানে আপনি আসলে জিতে ক্ষমতায় যেতে চান। জামাত এখন সেই ফাইটটা করবে। তো জামাতের তো আসলে সেক্টর ওয়াইজ কথা বলতে হবে। শুধু সেটা না, আমি আপনার একটা কথা এই অনুষ্ঠানের সূত্রে বলে রাখি, জামায়াতে ইসলামীর শাসন ব্যবস্থাটা কেমন হবে সেটা তাদেরকে আসলে এবার ক্লিয়ার করতে হবে। কারণ আমি জামায়াতের কোনো নেতাকে, গুরুত্বপূর্ণ নেতাকে টিভি টক শোতে, জনসভায় তারা ইসলামী শরিয়া কায়েম করবেন বলছেন। এখন শরিয়ার প্রশ্নটা আসলে আবার খুবই ডিবেটেবলও, এক একজন এক একভাবে ইন্টারপ্রিট করে। জামায়াতকে আসলে এই জিনিসটাও মানুষের সামনে ক্লিয়ার করতে হবে। তারা ক্ষমতায় আসলে সেক্টর ওয়াইজ কি তো করবেই, কিন্তু যে জামায়াতে ইসলামী বাংলাদেশ
মানে এখন সৎ লোকের শাসন চাই, এটা তো বিএনপিও বলতে পারে, তারা যেটা বলেন সবসময়, সবাই কাগজে কলমে বলেন যে সৎ লোকের শাসন চান, কিন্তু ইসলাম জিনিসটা কিভাবে ইনকর্পোরেটেড হবে তার শাসনের সাথে, রাইট। জামাতকে এই ব্যাখ্যাটাও তো আনতে হবে সামনে। তো এগুলো আমি আসলে দেখছি না। আর সেক্টর ওয়াইজও জামাতকে এখন সেক্টর ওয়াইজও বলতে, আমি শিক্ষায় এটা করতে চাই, স্বাস্থ্যে এটা করতে চাই, আমার পলিসিটা এরকম, এগুলো খুবই জরুরি। এখন অবস্থাটা দাঁড়িয়েছে এমন যে রাজনৈতিক অঙ্গনের মূল নেগেটিভ হলো দুর্নীতি এবং চাঁদাবাজি, দখলবাজি, এর বাইরে কিন্তু আর কিছু আর কিছু লক্ষ্য নেই, করেছে একদম। এবং খুব সংকীর্ণ একটা ব্যাপার, পলিসি লেভেলে কিন্তু কোনো কিছু কথা, নাই, পলিসি policy level এ লেভেলে কিছু অথচ আলোচনা হওয়ার কথা পলিসি পলিসি লেভেলে। উচিত। তোমার পলিসিকে আমাকে জানতে হবে। তো ধরুন চাঁদাবাজি করছে না, করাপশন কম হচ্ছে, কিন্তু আমি তো জানতে চাই হেলথে আমি কি 5% অফ জিডিপি হেলথে বরাদ্দ হবে, আমি কি হসপিটালে ভর্তি হলে বা আমার গরিব লোক কি সম্পূর্ণ বিনা পয়সায় চিকিৎসা পাবে, এটা কিন্তু করাপশনের প্রশ্ন না। আপনি করাপশন না করেও আসলে এগুলো নাও দিতে পারেন, শিক্ষায় তো আপনি দিচ্ছেন কিনা আমাকে জানতে পারতে হবে। তো সো এই জিনিসগুলো খুব, বেকারত্বের এই সিরিয়াস সমস্যা, তোমার বিরাট পলিসি, সমস্যা। তোমার পলিসি কি বেকার, খালি আমি চাঁদাবাজি করবো না বললে তো হবে না। তোমার পলিসি কি তুমি যেটার মাধ্যমে, এবং সাবস্ট্যান্টিভ জিনিস, বেকারত্ব দূর করবো বললে হবে না, কিভাবে তুমি বেকারত্ব দূর করতে চাও, তোমার পলিসি কি যেটার মাধ্যমে তুমি জব ক্রিয়েট করতে চাও, এগুলো আসতে হবে। আমাদের পলিসি লেভেলে আলোচনা একদম কম হচ্ছে। রাজনৈতিক দলগুলোর ব্যাপারে মানুষ আশাবাদী হতে পারছে না কেন? কারণ আমাদের ব্যর্থতা আছে রাজনৈতিক দলগুলোর, সত্যিকার অর্থেই আছে। কিন্তু আমি আবার জনগণকে একটা কথা বলতে চাই, রাজনৈতিক দল নিয়ে না খারাপ লাগলেও হতাশ হওয়া যাবে না। হতাশ হলে কপালে খারাপই থাকে। আমরা একবার হতাশ হলাম, 1/11 আসলো, 1/11 আসার পর আমরা বুঝলাম ওইটার ধারাবাহিকতা কিন্তু এই 24 পর্যন্ত। রাজনীতির একটা কথা আছে, মানে রাজনীতি নিয়ে হতাশ হয়েছেন, রাজনীতি খারাপ লাগছে, কি করতে হবে? উত্তর হচ্ছে আরো রাজনীতি লাগবে। মানে একটা খারাপ রাজনীতি, ইউ বেটার ফর্ম এ নিউ পার্টি। এনসিপি আসলো বা আর কেউ, আপনার কারো যদি মনে হয় না হচ্ছেই না, তা আপনি নিজে একটা শুরু করুন। রাজনীতির সমস্যা রাজনীতি দিয়ে দূর করতে হবে। যখনই আমরা অস্থির হই, আমরা মনে করি আমাদের দেবদূত কেউকে ডেকে টেকে এনে, আমরা দেখলাম, আমরা 1/11 দেখলাম, আমরা এই সরকারও দেখলাম, আমাদের অত্যন্ত পরিচিত সৎ, তার সেক্টরে কেপেবল মানুষ, কিন্তু তারাও দেশটা চালাতে পারেন নাই। দেশ চালানো রাজনীতিবিদের কাজ। ভুলভ্রান্তি হলেও এটার মাধ্যমেই শুধরে নিতে হবে, আসলে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যেই শুধরে নিতে হবে, আর কোনো উপায় নেই। সুতরাং এই যে এনারা পারছেন না বলে এই সরকার 5 বছর, আসলে সব সংকটের মূলে বোধ একটা সংকট তৈরি হয়েছে দীর্ঘদিন ধরে, যেটা আমরা এই অনুষ্ঠানে বারবার কথা বলছি, সেটা হলো মানুষের ভোটাধিকার। ওটা এটা হলে কিন্তু অনেক কিছু সংশোধন হয়ে অনেক কিছু, শিওর, এটা নিয়ে কোনো কনফিউশনের কিছু নেই। আমার পছন্দ হলো না, বাদ দিব। এবং 45 বছরে ভয় পাবে, আচ্ছা তো বাদ দিয়ে দেয়, আমি একটু ঠিক হই, আমি একটু চাঁদাবাজি কম করি বা না করি, আমি করাপশন কমাই, এগুলো শুরু হবে তখন। ডক্টর জাহিদুর রহমান, আপনি আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।